জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা আপনারা একটু জেলার দিকে থাকেন বা আগে জেলায় থাকতেন, এখন শহরে চলে এসছেন, আপনারা জানেন সবাই যে নাটা কাঁঠালের আঠা একটু বেশি হয়। নাটা কাঁঠালটা কি, যেটা বড় হয়ে পাকবেও না, পাকলেও সেখানে কোনো রকমের কুশ থাকবে না এবং এঁচড় করেও খাওয়া যাবে না, মানে নাটা কাঁঠালের শুধুমাত্র আঠাটুকুই থাকে। এইটা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিনভর যে নাটক করলেন তিনি, এবং তারপরে আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে মোবাইল খুললে, টিভি খুললে, পোর্টাল খুললে ধন্য ধন্য রব পড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, এই ভারতের ইতিহাসে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ বন্ধুরা, ভারতের ইতিহাসে অনেক ঘটনাই ঘটেনি। ভারতের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যেখানে একজন সদ্য সন্তানহারা পিতামাতা তার সন্তানের মুখ দেখতে পায় না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা তাকে গিয়ে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। অভয়াকাণ্ডের কথা বলছি। রাজ্যের ইতিহাস শুধু নয়, দেশের ইতিহাসে এই প্রথমবার এমন একটা নজির হয়েছিল যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছিল। আপনারা একটু মনে করিয়ে দেবেন, যারা বলবেন, যারা চোর পোটাররা বলবে, পোর্টালে লিখবে, আসলে ভোট যত এগিয়ে আসছে কোটি কোটি টাকার বিজ্ঞাপন আসছে বন্ধু, তাদেরকে বলতে হবে, তাদের ব্যথাটা অন্য জায়গায়, একটু বুঝতে হবে আপনাদেরকে। ইতিহাসে যখন এই প্রথম তারা উচ্চারণ করবে, যখন আপনার পাড়ার লোকজন বা কোনো খবরের কাগজে বা টিভি চ্যানেলে বা আপনার পরিচিতরা বলবে, দেখলে ইতিহাসে এই প্রথম, আপনারা বলবেন হ্যাঁ, ইতিহাসে এই প্রথমবার হলো যখন রাজ্য সরকারের একজন বিডিও খুনের অভিযোগে পালিয়ে গেছে, তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। রাজ্যের ইতিহাসে অনেক কাণ্ডই হয়েছে প্রথমবার। দেশের ইতিহাসে এই প্রথমবার হয়েছিল যখন একটা দলের, রাজনৈতিক দলের উপনির্বাচনে জেতার পরে 10 বছরের একটি শিশু কন্যা, কিচ্ছু জানে না শোনে না, তামান্না খাতুনের কথা বলছি, বাড়ির উঠোনে খেলছিল এবং শাসক দলের দুষ্কৃতীরা তারা বোমায় বোমায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল তার শরীরটাকে। অর্থাৎ অনেক কাণ্ডই হয়েছে এ রাজ্যে, এই দেশে, এই শাসক দল তৃণমূল কংগ্রেসের দৌলতে ইতিহাসে প্রথমবার অগুন্তি ঘটনা ঘটে গিয়েছে। সেই রকম আরেকটা ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি কি আইনজীবী হিসেবে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে। যারা বলছে তাদের মতো মূর্খ আর কেউ নেই। দেখুন, আইনজীবী হিসেবে নয়, আবেদনকারী হিসেবে তিনি, যেহেতু তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আবেদন করেছিলেন এবং এসআইআর মামলাতে তিনি আবেদন করেছিলেন যে হুজুর আমাকে 5টা মিনিট সময় দিন। ঠিক আছে, সুপ্রিম কোর্টে অনেক শিক্ষিত মানুষ, ভদ্র মানুষেরা থাকেন, বিচারপতিরা থাকেন, বিচারপতিরা তাকে সময় দিয়েছিলেন এবং তিনি যেভাবে ভুল ভাল কথা বলে, ভুল উচ্চারণ করে, বিচারপতিরা তাকে বললেন যে আপনার আইনজীবী যথেষ্ট সক্ষম, যথেষ্ট মেধাবী, যথেষ্ট পারদর্শী, আপনি বসুন ভাই। ভদ্রভাবে বললেন আর কি। মানে অনেক সময় বলে না যে থ্যাঙ্কস ফর নট স্মোকিং, লেখা থাকে না অনেক জায়গায়, মানে আপনাকে ধন্যবাদ যে স্মোক না করার জন্য, মানে কি এখানে স্মোক করবেন না, সেইটা ঘুরিয়ে বলা হলো। আপনি বসুন, আপনি অনেক খেলেছেন, অনেক বলেছেন, বসুন। তো এইসব তো ওনার মাথার উপর দিয়ে যায়, উনি বোঝেন না খুব একটা। তিনি তাও বেশ কিছু তর্কাতর্কি করে গেলেন এবং তিনি বেরিয়ে এসে বললেন তিনি নাকি বিরাট চমকে দিয়ে চলে এসেছেন। চমকে দিয়েছে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন, জানেন তো। নির্বাচন কমিশনের একটা চিঠি নিয়ে আপনাদের কাছে খবর করেছিলাম, 3 পাতার একটা চিঠি নিয়ে। এই চিঠিতে বলা হয়েছিল যে আগামী 5 তারিখ, মানে 5ই ফেব্রুয়ারি, আগামীকাল, এবং তার পরের দিন 6ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানাচ্ছে, রাজ্য সরকারকে জানাচ্ছে যে আপনার 25 জন অফিসারকে, 15 জন আইএএস অফিসার আর 10 জন আইপিএস অফিসার, দেখুন একটুখানি দেখুন, 15 জন আইএএস অফিসার আর 10 জন আইপিএস অফিসার, যার মধ্যে বেশ কয়েকজন দাবাং অফিসার বলে পরিচিত, বেশ কয়েকজন, একদম সবাই তো আইপিএস, সমস্ত আসানসোল কমিশনারেট, হাওড়া কমিশনারেট, আইজি ট্রাফিক, আইজি সিআইডি, বিরাট বিরাট সব পদে রয়েছেন আর কি। আর যারা আইএএস তাদের মধ্যে হোম সেক্রেটারি রয়েছেন। হোম সেক্রেটারি, তার নাম হচ্ছে জগদীশ প্রসাদ মিনা। জগদীশ প্রসাদ মিনা তিনি স্বরাষ্ট্র সচিব। এছাড়াও যারা রয়েছেন অশ্বিনী কুমার যাদব, পিবি সেলিম, অবনীন্দ্র সিং, সৌমিত্র মোহন, সারকী মহাপাত্র, অর্চনা, সঞ্জয় বনসাল, পি মোহন গান্ধী, শুভাঞ্জন দাস, পি উলগানাথন, সৌরভ পাহাড়ি, রচনা ভগত, সবার নাম আপনারা জানেন, এর আগের একটা এপিসোড আমরা করেছিলাম। এবং যে 10 জন আইপিএসকে ডাকা হয়েছে তার মধ্যে ভরতলাল মিনা, রাজেশ কুমার যাদব, প্রবীণ কুমার ত্রিপাঠী, ঋষিকেশ মিনা,
তারপরে সব্যসাচী রমন মিশ্র, সুনীল কুমার চৌধুরী, অখিলেশ কুমার চৌধুরী, সুকেশ কুমার জৈন, অনুপ জয়সওয়াল, সুধীর কুমার, নীলাকান্তম। এই যে 25 জন অফিসার, এই 25 জন অফিসারকে তাদেরকে ট্রেনিং নিতে যেতে হবে সেন্ট্রাল অবজারভার হিসেবে। নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়েছিল যে আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পন্ডিচেরিতে যে চলতি বছরে বিধানসভা ভোট রয়েছে, এই কারণে মমতা ব্যানার্জির যারা ঘনিষ্ঠ, বিরাট ঘনিষ্ঠ অফিসারেরা, বুঝলেন তো, তাদেরকে সেন্ট্রাল অবজারভার করে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। এবারে নবান্নের তরফে কাকুতি মিনতি করা হয়েছিল, হাতে পায়ে পড়ার মতো করে চিঠি লেখা হয়েছিল, এই অফিসারগুলোকে নেবেন না, আমরা অন্য অফিসারদের দেব, আপনারা একটুখানি কনসিডার করুন। নির্বাচন কমিশন থেকে কড়া একটা চিঠি পাঠানো হয়েছে নবান্নকে, এবং নবান্নকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওইসব চলবে না, এই 25 জন অফিসারকে যেতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গিয়ে নির্বাচন কমিশনের নামে, একজন মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক পদে থেকে আর একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে যা আজে বাজে কথা আগে বলেছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পর্যন্ত উনি যা বলে এসছেন, তারপরে নির্বাচন কমিশনার শুনবে। কি বলেছে নির্বাচন কমিশন? বলেছে যে স্যার আর ম্যাডাম, উইথ রেফারেন্স টু রিকোয়েস্ট মেড in the trailing mail and attached documents, I am directed to state that the commission has rejected the exemption request, rejected made in respect of officers concerned. Accordingly, the concerned officers may be directed to attend the briefing meeting on the set date and time. পরিষ্কার বলে দিয়েছে যে আপনাদের আবেদনকে রিজেক্ট করা হলো, প্রত্যাখ্যান করা হলো। এবং প্রথমে যে চিঠিটা পাঠানো হয়েছিল, যে চিঠিটা আপনারা দেখছেন এখন, সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দ্য অফিসার্স মে বি ইনফর্মড দ্যাট আনঅথরাইজড অ্যাবসেন্স from the briefing meeting shall be viewed very seriously by the commission and may lead initiation of disciplinary proceedings against the officers. যদি তারা না যান, যদি অনুপস্থিত থাকেন, তাদের বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, বিভাগীয় তদন্ত শুরু হবে। এদের নাড়াটা বাঁধা রয়েছে, লাটাইটা রয়েছে দিল্লিতে। ইউপিএসসি থেকে এরা এসছেন, তো এরা তো আইপিএস এবং আইএএস, ফলে এদের কিছু করার নেই, এদেরকে যেতেই হবে। আর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এ রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যদিও আঞ্চলিক দল, কিন্তু তারা ব্যানারে এই নামটা ব্যবহার করে, তারা প্রচার করে যাচ্ছে মুখ্যমন্ত্রী ফাটিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী ফাটিয়ে দিয়েছেন, বিরাট ঐতিহাসিক কাজ করেছেন। অ্যাকচুয়ালি আমও গেল, ছালাও গেল, আমও গেল, ছালাও গেল। আমও গেল কেন বলছি? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মানে বেড়ার ফাঁকটা তিনি দেখিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্টে একটা মামলা ইতিমধ্যেই রয়েছে, ইসিআই সেই মামলাটা করেছে। এ রাজ্যে যা যা এনার্কি হচ্ছে, এ রাজ্যে অফিসার চেয়ে পাওয়া যাচ্ছে না, এ রাজ্যে বিভিন্ন কর্মী চেয়ে পাওয়া যাচ্ছে না, এ রাজ্যে যারা নির্বাচন কমিশনের অফিসাররা আসছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ফর্ম 7 জমা দেওয়ার সময় কি কাণ্ডটা হয়েছিল, এ রাজ্যের বিধায়ক, তৃণমূলের বিধায়ক গরম গরম কথা বলে যাচ্ছে, মেরে দেবো, ভেঙে দেবো, কোমর ভেঙে দেবো, এ করবো ও করবো, কমিশনকে হ্যান করবো, স্যান করবো, এইসব। অভিষেক ব্যানার্জি কি বলেছিলেন আপনারা জানেন, বাপ ফাপ তুলে গালাগালি, জ্ঞানেশ কুমারের লাইট পোস্টে বেঁধে রাখবো, সব এবার আস্তে আস্তে করে উন্মোচিত হবে, সব সুপ্রিম কোর্টে আসবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা সস্তার গিমিক করতে গিয়ে আপনি যা করে এলেন, তাতে করে আপনার কাছে যে অফিসার চাওয়া হয়েছিল, আপনি কতজন অফিসারের দিয়েছেন কমিশনকে, সেই তালিকা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এরপরে সোমবারে পরবর্তী শুনানি হবে এবং মমতা ব্যানার্জি নাকি যাবেন, মানে তার যারা অনুগত রিপোর্টাররা বলছে, তবে আমরা বলছি মমতা ব্যানার্জি আর যাবেন না। রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট রয়েছে, দিল্লি থেকে তিনি ফিরে আসছেন এবং দিল্লিতে গিয়ে তিনি কি কি করেছেন তার সারবত্তাটা কি? ঘোড়ার ডিম, কিছুই না। বঙ্গভবনে গিয়ে তিনি বললেন যে এইভাবে ঘেরা হচ্ছে, ও হচ্ছে, পুলিশ খবরদারি করছে, অমুক করছে, তুমুক করছে। তিনি আর তার ভাইপো জিজ্ঞেস করলেন, যাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল, কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। তাদেরকে নিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করলেন। মানে মমতা ব্যানার্জি ফিরে এলেন একদম ঘোড়ার ডিম নিয়ে, একটা ঘোড়ার ডিম, মানে ঘোড়ার তো ডিম হয় না, তিনি যেহেতু শূন্য হাতে ফিরে এলেন, এই কারণে আমরা বলছি মমতা ব্যানার্জি ফিরে এলেন ঘোড়ার ডিম নিয়ে, তার হাতে কিছুই নেই। এই কারণেই আমরা বলছি যে পিসির আমও গেল এবং ছালাও গেল। এবং
তিনি কিভাবে নিজের ডালটা নিজে কাটলেন, মানে কালিদাসের গল্প আপনারা জানেন যে যেই ডালে বসে আছেন সেই ডালকে তিনি কুড়ুল দিয়ে কাটার চেষ্টা করেছিলেন। পরে অবশ্য মহাকাব্যের গল্প অনুযায়ী যে তিনি বিরাট পণ্ডিত হয়েছিলেন, তিনি অনেক কিছু মহাকাব্য রচনা করেছিলেন, অভিজ্ঞান ও শকুন্তলম রচনা করেছিলেন, আরও কুমার সম্ভব সহ অনেকগুলো মহাকাব্যের রচনা করেছেন। ব্যাপারটা হচ্ছে এই কালিদাসের উদাহরণটা দেয়া হয় যখন আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি। মমতা ব্যানার্জি কি নিজের ক্ষতি নিজে করলেন না? আপনারা জানাবেন। আর এই যে সামগ্রিক পরিস্থিতি, সেটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখান থেকে খুব নির্বাচিত ছোট্ট করে আপনাদেরকে শোনাবো, শুনুন, আমিও শুনেনি, শুনুন। গোটা ভারতবর্ষে ইআরও নিয়োগের গাইডলাইন ক্রাইটেরিয়া ভেঙেছে এই রাজ্য সরকার, একমাত্র রাজ্য সরকার। অনেক জায়গায় নন এনডিএ গভর্নমেন্ট আছে, 2-4-5টি স্টেটে, কেউ ভাঙেনি। ডাইরেক্ট WBCS এ হতে হবে, IAS হতে হবে। আপনি জয়েন্ট ভিডিও প্রমোটিকে ইআরও করেছেন, আপনি BLRO রেজিস্ট্রেশন অফিসের BCD যে WBCS তাদেরকে করেছেন, করতে পারেন না। আউট অফ 294 225টা ইআরও দিয়েছেন, ভাইলেশন অফ দি নর্মস ফ্রেম বাই দি ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভালো হয়েছে তো, যে চ্যাপ্টার উনি কেন মাইক্রো অবজারভারের প্রয়োজন তার উত্তর এবং কাগজপত্র তালিকা সব হয়ে যাবে। এবং আমি অত্যন্ত খুশি, ইলেকশন কমিশনের লয়ার আজকে বলেছেন আমাদের পেন্ডিং পিটিশনও ওই দিন হিয়ারিং করুন। ওই পার্টটা তো ওপেন হয়নি আজকে, ওখানেই তো বলা আছে মনোজ আগরওয়ালকে ধমক দেওয়া, বোলপুরের প্রশাসনিক সভাতে কেন 1000 BLO পাঠিয়েছো ডিএম আমাকে না বলে, 27 ফেব্রুয়ারি 25 নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ধমক দেওয়া, ইলেকশন কমিশন 2 মাসের আগেও আমি পরেও আমি, এগুলো তো আসতে হবে। ইলেকশন কমিশনের অফিসে সারা রাত্রি লিফটের সামনে বসিয়ে রেখেছে তোমার লোককে। মুরুগঞ্জিকে মেরেছো দুবার, দক্ষিণ 24 পরগনা স্পেশাল অবজারভারকে। একজন লেডি ইআরও কে মেরেছো ইটাহারে। আর ইলেকশন কমিশনের সঙ্গে যা যা ডাটা এন্ট্রি অপারেটর দাওনি, তাদের পিটিশনটাও তো আজকে তারা খুব রাইটলি পয়েন্ট আউট করেছে। ওটাও আসুক ডিসকাশনে, আলোচনায়। তো ওয়ান সাইডেড হয়েছে। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব, উনি যে বেরিয়ে এসে বলেছেন না ইলেকশন কমিশনকে চমকে দিয়ে এলাম। দিস ইজ 3 বার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য, অবজারভার ট্রেনিং, IAS IPS। পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি, তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল। তারপরে হোম সেক্রেটারি, আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল করতে, ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে, আমাদের পাঠানো লিস্টে ফাইনাল। ফেব্রুয়ারি 3, 2026, নবান্ন থেকে সংগৃহীত এটা। বন্ধুরা দেখলেন আপনারা। আচ্ছা, কিভাবে ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় দেখুন। এই মমতা ব্যানার্জি তিনি দিল্লিতে গিয়ে কি বলেছিলেন, এই তো 24 ঘন্টা আগে বলেছিলেন যে জ্ঞানেশ কুমার যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে লোকসভায় এবং রাজ্যসভায়। আমরা বলেছিলাম আপনাদেরকে যে এটা অসম্ভব। তো তার কি হলো? কেউ কি জিজ্ঞেস করেছেন যে কি হলো ভাই? আপনি ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন বলেছিলেন, আপনার আসন লোকসভায় 28টা এমপি আছে, আর অন্তত 100 জন এমপির স্বাক্ষর নিয়ে নোটিশ দিতে হয় লোকসভায়। 2/3 সমর্থন থাকলে তখন লোকসভায় পাশ হয়, রাজ্যসভায়ও একইভাবে 2/3 সমর্থন থাকতে হয়। আর লোকসভার আসন সংখ্যা 543, 543-এর 2/3 হচ্ছে 362টা এমপির সমর্থন লাগবে। তৃণমূলের আছে 28টা। গতকাল ভুল করে 1/3 বলেছিলাম, 181 জন হবে, 362 জনের সমর্থন লাগবে, রাজ্যসভায় একইভাবে। তো সেটা আদৌ সম্ভব না। আমাদের প্রশ্ন হচ্ছে ইমপিচমেন্ট করার কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট করবেন বলেছিলেন, অপসারণ করবেন বলেছিলেন জ্ঞানেশ কুমারকে, তার কি হলো? একইভাবে দেখবেন যে গত 15 বছর ধরে যা কিছু হয়েছে সব গিমিক, সব লোক দেখানো, মানে খাজনার চেয়ে বাজনা বেশি। এই জন্যই আমরা শুরুতে বলেছিলাম যে নাটা কাঁঠালের আঠা বেশি, তার আর কোনো কাজ নেই, শুধু আঠাই থাকে নাটা কাঁঠালে। বন্ধুরা, আজকের এপিসোড
কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এর পাশাপাশি যারা প্রথমবার দেখছেন তারা চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন। চাইলে আপনারা প্রাইমারি মেম্বারশিপও নিতে পারেন এবং চ্যানেলের শুরুতে একদম ব্যানারে কিউআর কোড দেওয়া রয়েছে, সেখানে স্ক্যান করে আপনারা আর্থিকভাবেও আমাদেরকে সাহায্য পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।